নমস্কার 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের অফবিটের সাবজেক্ট একেবারেই অফবিট, একটু ছোটদেরকে নিয়ে, এবং ছোটরা নানান রকম প্রজেক্ট করে, কিন্তু তাতে কোথাও একটা তাদেরকে কাঠগড়াও তুলে দেন সাধারণ যারা আমরা বাড়ির লোকেরা রয়েছি, তার পাশাপাশি যারা স্কুলে টিচাররা রয়েছেন, এবং তাদের সেই প্রজেক্টটাই হয়ে যায় ফাঁকি প্রজেক্ট। কিন্তু কেন? কারণ স্কুল চাইছে প্রজেক্ট ওয়ার্ক হবে একেবারে নিখুঁত, স্কুলের ফরমাইশ মেটাতে অভিভাবকরা তাই ভরসা করছেন পেশাদারদেরই ওপর। টাকা দিলেই মিলে যাচ্ছে রেডিমেড প্রজেক্ট ওয়ার্ক। কিন্তু শেষ পর্যন্ত এই ছোট ছোট পড়ুয়ারা সত্যি কতটা শিখতে পারছে? প্রশ্ন উঠছে, কি লাভ হচ্ছে এমন প্রজেক্ট ওয়ার্কের? ক্লাসওয়ার্ক হোমওয়ার্কের মতোই এখন স্কুলে প্রজেক্ট ওয়ার্ক বাধ্যতামূলক। লক্ষ্য হাতে কলমে ছাত্রছাত্রীদের বিষয়টি শেখানো, সৃজনশীলতার বিকাশ। চার্ট পোস্টার থেকে নানা রকম মডেল, ক্লাসরুমে যা শিখছে পড়ুয়ারা হাতে কলমে সেটাই করে দেখাতে হচ্ছে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক সব ক্লাসের ছাত্রছাত্রীদের। স্কুল চাইছে প্রজেক্ট হোক একেবারে নিখুঁত। ক্লাস 6 বা 7 এর ছাত্রকে বানিয়ে ফেলতে হবে মানবদেহের মডেল। সৌরমণ্ডল থেকে ব্রিজ, বাড়ি, খেলার পার্ক, তাজমহল, যে কোনো মডেলই তৈরি করার নির্দেশ দিতে পারে স্কুল। কিন্তু কোনো নিখুঁত মডেল বানানো তো আর নিচু ক্লাসের পড়ুয়াদের পক্ষে সম্ভব নয়। আবার প্রজেক্ট যদি চোখ চুরানো না হয়, তাহলে কম নাম্বার পাওয়ার ভয়। স্কুল চাইছেন অভিভাবকরা, ফলে রেডিমেড প্রজেক্ট যোগান দিতে আসরে নেমে পড়েছেন পেশাদার শিল্পীরা। ক্লাস 4 এর বাচ্চা, সে কখনোই ধবলগিরির মডেল নিজে বানাতে পারবে না, ফলে স্কুল জানছেই যে এটা কোনো প্রফেশনাল লোককে দিয়ে করিয়ে আনা হচ্ছে। নিখুঁত প্রজেক্ট তো হলো, কিন্তু ছাত্রছাত্রীদের সৃজনশীলতা? যারা নিজের হাতে করেছে তাদেরটা কিন্তু অ্যাকসেপ্টেড হয় না। সেক্ষেত্রে যে বাচ্চাটি নিজে সম্পূর্ণরূপে করলো খেটে খুঁটে, তার মনোভাবটা অবশ্যই নেগেটিভিটির দিকে যায়। এইভাবে আমরা কিন্তু অনেক বাচ্চার ক্রিয়েটিভিটি আস্তে আস্তে কিল করছি। পকেট ভরছে পেশাদার শিল্পীর, স্কুলও খুশি প্রজেক্টে প্রফেশনাল টাচে। কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম, তারা হাতে কলমে শিখছে না প্রায় কিছুই। প্রশ্ন উঠছে, এভাবে চললে আদৌ কি শিক্ষা, বিশেষত শিশু শিক্ষা সম্পূর্ণ হবে? ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। এটাই আসল প্রশ্ন। যেভাবে যদি সত্যি চলতে থাকে, তার এই ছোট ছোট যারা রয়েছেন আমাদের পরবর্তী জেনারেশনের, পরবর্তী প্রজন্মে, যারা এত আনন্দ করে পড়াশোনা করতে যান স্কুলে, তারা কি সত্যি সেই শিক্ষাটা পাবেন? এ নিয়ে আপনারাও আপনাদের মতামত আমাদের জানাতে পারেন। আমাদের দুটো নাম্বার আপনাদের জানিয়ে রাখি, 39180112 এবং 22342424। আপনাদের মতামত আমাদের জানাতে পারেন। আমাদের সঙ্গে দুজন অতিথিও রয়েছেন, তাদের সঙ্গে প্রথমে পরিচয় করে নিই। আমার বাঁ দিকে রয়েছেন এপিজে স্কুলের হেড অফ দ্য ডিপার্টমেন্ট বায়োলজির এবং জুনিয়র সেকশনের পুরো সায়েন্সটাই আপনি দেখেন, রানু দত্ত, আপনাকে স্বাগত জানাই। এবং কিছুক্ষণ আগে আপনারা যাকে দেখলেন, পায়েল ঘোষ, প্যারেন্টিং কনসালটেন্ট। পায়েল, আপনাকে স্বাগত জানাই। আমি আপনার কাছে প্রথমে আসি ম্যাডাম। এটা হচ্ছে যে, যেহেতু স্কুলের ব্যাপার এবং স্কুল থেকেই এই প্রজেক্টগুলো দেওয়া হচ্ছে, এবং দেখলেনও যে কিভাবে প্রজেক্ট সুন্দর করে নিখুঁতভাবে তৈরি করে দেওয়া হচ্ছে, সত্যি যদি বাইরের লোকই প্রজেক্টটা করে দেবে, তাহলে এই বাচ্চাদের উপর চাপ দেওয়াটা কেন প্রজেক্টের? প্রথমে বলি যে প্রজেক্টের এই কনসেপ্টটা কিন্তু সিবিএসই স্কুলগুলোতে একটু ডিফারেন্ট। আমি অন্য স্কুল সম্বন্ধে ঠিক বলতে পারবো না, কিন্তু আমাদের স্কুলের কথা বলতে পারি যে প্রজেক্টটা হচ্ছে অ্যাবসলিউটলি ক্লাসে বসে করার জিনিস, যেখানে আমরা একটা চ্যাপ্টার যখন শুরু করি, সেই চ্যাপ্টারটা এক্সপ্লেন করি। এবার যে প্রজেক্টের টপিক, সেটা আমি বাচ্চাদের খুব ভালো করে এক্সপ্লেন করে দেওয়ার কথা টিচারদের। এবং সাব টপিকে যখন আমি ভাগ করছি, তখন আমার মাথায় একটা কিন্তু এক্সপেকটেশন থাকবে যে আমি এই বাচ্চাটার কাছ থেকে কি চাই। ঠিক আছে, কারণ একটা যে কোনো টপিকের নানা স্টেজে হতে পারে, মানে ওটাই মিন হচ্ছে ক্লাস অনুযায়ী টপিকটার স্ট্যান্ডার্ডটা উঠতে পারে, নামতে পারে ইত্যাদি। কাজে এই কি চাই আমি বাচ্চার কাছে, সেটা আমার জানতে হবে। এবং দ্বিতীয়ত, আমাদের স্কুলের নিয়ম বা সিবিএসইর নিয়ম হচ্ছে এটা যে, যে কোনো প্রজেক্ট হচ্ছে গ্রুপ প্রজেক্ট, অর্থাৎ আমি পুরো কাজটা করছি না। আমি ধরুন আমরা যেটা করি ক্লাসে, যে টপিকটা আমি ডিভাইড করলাম, সেই টপিকটা আমি কিছু একটা গ্রুপ অফ বাচ্চাকে বললাম যে এই কাজটা তোমার। সে ওইটুকুই, মানে সেটা 2 পাতা A4 সাইজের পাতা হতে পারে। সেটা কি সবাই, মানে 5 জন ধরি আমি গ্রুপে, 5 জনে মিলে 2 পাতা করব? না,
পাঁচজন না, প্রতিজন যে এক পাতা করে হয়তো করলো কি দু পাতা করলো করে, এবার তাদের মধ্যে যে মনিটর বা যে গ্রুপ ইনচার্জ হলো সেটাও আবার চেঞ্জ হয়, গ্রুপ প্রজেক্ট গুলোতে মনিটরসরাও চেঞ্জ হয়, সেটাকে এবার কোলেক্ট করে সেটাকে ক্লাসে সাজিয়ে সুন্দর করে টিচারকে দেখালো। এবার টিচার যখন এই প্রজেক্টটা নিচ্ছেন তার কাজ হচ্ছে বাচ্চাদের কোয়েশ্চেন করা যে সেই প্রজেক্টটা সে করেছে কিনা, সেটা এনশিওর করার জন্য যে বাচ্চা ঠিক মতো প্রজেক্টটা করেছে কিনা বা বুঝেছে কিনা, হোয়াট ইজ দ্য লার্নিং আউটকাম। আচ্ছা, আমাদের সঙ্গে যেজন দর্শক রয়েছেন তারা কি বলছেন একবার একটু শুনে নিই। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন আপনার নামটা এবং কোথা থেকে বলছেন? আমি মুর্শিদাবাদের জলঙ্গি থেকে অমিত প্রামাণিক বলছিলাম। আচ্ছা বলুন। হ্যাঁ, এখন যে স্কুল প্রজেক্টের ব্যাপারটা হয়েছে তাতে আমি সহমত পোষণ করছি যে বাচ্চাদের ক্রিয়েটিভিটি অনেকটাই বিকাশ হবে। তো আমার একটা কথাই বলার আছে যে বাচ্চাদের উপযোগী যে মডেলগুলো সেগুলো যদি করতে দেওয়া হয় আমার মনে হয় ভালো হয়। কেননা একটা প্রাথমিকের যদি স্টুডেন্টকে মানব শরীরে একটা মডেল করতে বলে সে কিন্তু পারবে না। তো আমার মনে হয় স্কুলে যদি বসে বাচ্চাদের করানো যায় তাহলে খুব বেটার হয়, কেননা এখানে পেশাদারিত্বের ব্যাপারটা চলে আসছে, কেননা সে কখনোই পারবে না। একদমই ঠিকই বলছেন, যথার্থ। আপনি আমরা সে নিয়ে আলোচনা করছি। আরো একজন রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, বলুন। হ্যালো, আমি কুচবিহার থেকে বলছি, অজিত কুমার রায়। বলুন। অনেকদিন পরে নিউজ চ্যানেল 24 ঘন্টায় একটা শিক্ষণীয় অফিস চব্বিশ দেখতে বললাম, এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। বলুন। ঠিক আছে, এইটুকুই। আচ্ছা, এরপর আপনি যেটা বললেন সেটা হয় পার্টিকুলার আমি আপনার সিবিএসই বোর্ডটাকে যদি বাদ দিয়েই ধরি, কিন্তু তাছাড়াও বাকি অন্যান্য ক্ষেত্রে মানে এটা আমাদের আশেপাশের অনেকের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি এই প্রজেক্টটা করতে বাবা মারা লেগে পড়েছেন। আমি আপনার কাছে আসি একটু, সেটা হচ্ছে ওনাদের স্কুলে বা সিবিএসই বোর্ডের যেটা গ্রুপ প্রজেক্ট করা বা সামনে বসে করা নিঃসন্দেহে সাধুবাদ প্রাপ্য, কিন্তু বেশিরভাগ স্কুলগুলোতে সিবিএসই বোর্ড ছাড়া যদি আমরা অন্য স্কুলগুলো দেখি এই ব্যাপারটা যেটা আমরা তুলে ধরলাম সেটা কিন্তু আছে, বাবা মারা লেগে পড়েন প্রজেক্ট করতে, এবং এক্ষেত্রে এই প্রজেক্ট যারা এখন প্রফেশনালসরা করে দিচ্ছেন। আপনার ঠিক সত্যি কি মনে হয়, মানে সত্যি যদি বাইরের প্রজেক্টটাই যখন সাবমিট করা হচ্ছে টিচারদের সামনে, তিনি তো বুঝতে পারছেন যে এটা এত নিখুঁত প্রজেক্ট এইটুকু বাচ্চা কিভাবে করতে পারে, তাহলে সেক্ষেত্রে একটা টিচারের বা শিক্ষক শিক্ষিকার কি ভূমিকা হতে পারে? হ্যাঁ, প্রথমত এখানে অনেক কটা প্যারামিটার আছে। একটা মানে যখন প্রজেক্ট স্টার্ট হচ্ছে তখন তার একটা ইভ্যালুয়েশন বা নাম্বারের ব্যাপারটা থাকে। তো সেক্ষেত্রে আমাদের যেরকম সবসময় একটা খুব সুন্দর হাতের লেখা দেখলে প্রারম্ভিক ইচ্ছেটাই হলো নাম্বার দিয়ে দেব, সেরকম একটা সুন্দর প্রজেক্ট দেখলেই মনে হয় নাম্বারটা দিয়ে দেবো। খুঁটিয়ে দেখার অতটা ইচ্ছে বা প্রয়াস খুব একটা থাকে না। অথবা কিছু কিছু প্রজেক্ট করানো হয় স্কুলে যেগুলো আবার ভবিষ্যতে এক্সিবিশনে কাজে লাগে, সেক্ষেত্রে তারা ওই এক্সিবিশনের মাপকাঠি হিসাবে অনেক প্রফেশনাল প্রজেক্টকে কিন্তু অন্তর্ভুক্ত করে ফেলেন। কোনো বাচ্চা হয়তো খুব সুন্দরভাবে হাতের কাজ করে নিয়ে গেল বা নিজের চেষ্টায়, সেক্ষেত্রে তাকে হয়তো বলা হয় ঠিক আছে তোমার প্রজেক্টটা পরে নেওয়া হবে। তো এইভাবে কিন্তু আমরা সবাই ডিরেক্টলি বা ইনডিরেক্টলি ওর ক্রিয়েটিভিটিটাকে নষ্ট করতে জড়িয়ে পড়ছি। এটা কিন্তু আমরা করলাম না, তারপরে কিন্তু বাচ্চা পরবর্তী ক্ষেত্রে খুব মানে ডিমোটিভেটেড থাকবে, ধুত আমার প্রজেক্টটা তো নেবেই না, আমি শুধু শুধু কেন করব। এবং তার সাথে রয়েছে মা বাবারা চান যে আমার মেয়ের নামটা জল করবে 1 নম্বরে, এবং তার জন্য আমি যে কোনো এক্সটেন্টে যেতে পারি। একদম এইটা। আপনি নিজে একজন শিক্ষিকা, আপনার বাড়িতেও নিশ্চয়ই মানে আপনি মাও একাধারে, মা বাবার কথা যেখানে উঠলো, এক্ষেত্রে সত্যি প্যারেন্টিং মানে প্যারেন্টদের ভূমিকা কি হওয়া উচিত, কি মনে হয়? একদম আমি ছোট লেভেল থেকেই বলছি, বড় ক্লাসের প্রজেক্টটা ছেড়েই দিলাম, যারা একেবারে সত্যি ছোট। দেখুন, এডুকেশনে যে কোনো ফিল্ডে 3 জন স্টেক হোল্ডার, সেটা হচ্ছে প্যারেন্ট, স্টুডেন্ট অ্যান্ড টিচার। তো স্টুডেন্টকে যদি আমি মাঝখানে রাখি, একজন প্যারেন্ট আর একজন টিচার যদি দুদিকে থাকে, তাহলে প্যারেন্ট আর টিচারের মধ্যে যদি কোঅর্ডিনেশন থাকে তবেই কিন্তু আমরা স্টুডেন্টকে ঠিক মতো করে বড় করে তুলতে পারবো, যেটা আমাদের মেন লক্ষ্য, আমাদের সেটাই। কিন্তু যদি প্যারেন্টসরা সবসময় ভাবে যে না আমার বাচ্চাই সব থেকে ভালো করবে, আমার বাচ্চাই সব থেকে বেশি নম্বর পাবে, এইটা হয়তো ধরুন একটা ক্লাস 4 এর বাচ্চাকে যদি বাবা মা হাতে ধরে একটা কিছু কাজ করিয়ে দেন, সে তো আর সেটা শিখলো না। কিন্তু 4 এর নম্বরটা কিন্তু আপনি এটা ভেবে দেখুন, 5 এ গিয়ে আর মনে থাকছে না, কিন্তু তার শিক্ষাটা সারা জীবনের হয়ে যাচ্ছে, যে আমি বাবা মার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলাম। ঠিক আছে,
অন দি আদার হ্যান্ড যদি একটা ক্লাস 4 এর বাচ্চাদের নিজের কাজটা নিজে করে, সে যতই খারাপ হোক সেই বছর সে হয়তো খারাপ নম্বর পাবে, কিন্তু সে তার নিজের ভুল থেকে শিখবে এবং পরের বছরে ভালো রেকটিফিকেশনটা বুঝতে পারছে আমাকে এই জায়গায় রেকটিফাই এক্স্যাক্টলি। এবং আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে বাচ্চারা কিন্তু ভীষণ সেনসিটিভ এবং ওরা যথেষ্ট ইন্টেলিজেন্ট। যেই মুহূর্তে ওরা দেখছে যে আমার একটা হেল্প আছে, প্রথমত ওরা হেল্পটা নেবে, কিন্তু পরে ওরা কিন্তু এটা ভুলে কোনোদিন যাবে না যে মা বাবা ওদের হেল্প করে করে এই জায়গাটা নিয়ে গেছিল। এবং পরে এমনও হতে পারে, অনেক সময় এটাও দেখেছি যে ওর মা বাবাকে দোষ দেবে যে তুমি তো আমাকে করে করে এরকম অকেজো করে দিয়েছো, আজ তুমি আমায় বলছো যে আমি কেন করতে। অতএব বাবা মাদের দিকেও কিন্তু পরে অভিযোগের আঙুলটা উঠতে পারে, কিন্তু সত্যি আফটার অল তারা তো বাবা মা, সত্যি তারা কতদূর যেতে পারেন আমরা একবার সেদিকেই চোখ রাখবো। কারণ এখন এই সমস্ত প্রজেক্ট, অর্থাৎ তাজমহল থেকে হাওড়া ব্রিজ স্কুলের প্রজেক্ট তৈরি করতে শহর জুড়ে তৈরি হয়ে গিয়েছে অসংখ্য সেন্টার, যেখানে হাজার হাজার টাকা খরচ করে সেখান থেকেই রেডিমেড প্রজেক্ট নিয়ে যাচ্ছেন অভিভাবকরা। আসুন এক নজরে একটু দেখে নিই প্রজেক্টের খরচ কিরকম। ওয়ার্ক এডুকেশনের প্র্যাকটিক্যাল বুক 1200 টাকা খরচ, মুখোশ 150 টাকা, ওয়াটার লেভেল অ্যালার্ট 500 টাকা। তার পাশাপাশি যদি তাজমহল তৈরি করা কোনো প্রজেক্ট আসে তাহলে সেটা পার তাজমহল 500 টাকা, ধবলগিরি তৈরির খরচ 700 টাকা, হাওড়া ব্রিজ একটু বেশি 800 টাকা। আরো আছে শহর বা গ্রামের মডেল, সেটা তৈরি করতে খরচ পড়বে 700 থেকে 1200 টাকা। এরকমই অনেক রকম খরচ আমরা যেটা দেখতে পাচ্ছি, মানে আপনি যেটা যেমনটা চাইবেন তেমনটাই করে দেওয়া হবে এবং তার জন্য আপনাকে দিতেও হবে। এবং বাবা মা সব রকম ভাবে চেষ্টাও করছেন, অর্থাৎ যারা তারা করি ফেলছেন এবং সঙ্গে সঙ্গে হাতে গরম একটা প্রজেক্ট তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু সত্যি তাতে আদতে উদ্দেশ্যটা যা প্রজেক্টের, তার সঙ্গে বাস্তবের কি কোনো মিল থাকছে, এই প্রশ্নটা উঠেই যায়। আমরা এ নিয়ে আলোচনা করব। একটা ছোট বিরতির সময় হচ্ছে, বিরতির পর সঙ্গে থাকুন 24 ঘন্টা। ফিরে এলাম বিরতির পর এবং আমরা আজকে জানি আলোচনা করছি ফাঁকি প্রজেক্ট একটাই কারণে, কারণ প্রজেক্টটা হচ্ছে ঠিকই, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে প্রজেক্টটা হচ্ছে কোথাও অন্য কারোর করে দেওয়াতে তার যে বাস্তবায়িক যে কারণে প্রজেক্টটা দেওয়া হয়েছে সেটা হয়তো কোথাও কাজে লাগছে না। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন, কথা বলে নেব তার সঙ্গে। নমস্কার, বলুন কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার, আমি সুভাষিস মুখার্জি, বলুন, কেষ্টপুর কলকাতা থেকে বলছি। প্রথমে সংক্ষিপ্ত ধন্যবাদ একটি সময়োপযোগী ইস্যু তুলে ধরার জন্য। ধন্যবাদ। তারপর জানাই যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার ছেলে আইএসসি থেকে এবার ক্লাস 12 পরীক্ষা দেবে কমার্সে। তার ওর এই প্রজেক্ট কনসেপ্ট শুরু হয়েছে ক্লাস 5 থেকে, এবং বলতে দ্বিধা নেই এবং পড়াশোনার যে চাপ, যেভাবে প্রজেক্টের বিষয়গুলো তুলে ধরা হয়, ক্লাস 5 থেকেই আমরা বাড়ির লোকেরা বাধ্য হচ্ছি এই প্রজেক্টগুলো করে দেওয়ার জন্য। মানে আমি আপনাদের সমর্থনই বলছি, ইভেন এই যে ক্লাস 12 এর পরীক্ষা দিচ্ছে এই সময়ও তাদের যে প্রজেক্ট গুলো দেয়া হয়, এবার ধরুন ক্লাস 12 এর কমার্স, তার লক্ষ্যটাকে সে এবার হয়তো চার্টার্ড অ্যাকাউন্টেন্সি এন্ট্রান্স টেস্ট দেন, তার জন্য তার যে প্রিপারেশনের দরকার, পড়াশোনার চাপ, তার মধ্যে যে বিষয় প্রজেক্টের জন্য তুলে দেওয়া হয় সেটা সে দিতে পারছে না, করে দিতে পারছে না, আমাদেরকে এখনো করে দিতে হচ্ছে। কিন্তু এই যে ম্যাডাম যিনি উপস্থিত আছেন বললেন সিবিএসই স্কুলে যে ওনাদের ক্লাস চলাকালীন যে প্রজেক্ট করা হয়, এটা যদি সত্যিকারের এনসিও না করা যায় তাহলে হয়তো এই অসুবিধার মধ্যে আমরা পরেও রয়ে যাব। একেবারে অনেক ধন্যবাদ সুভাষী বাবু ফোন করার জন্য। আরো একজন রয়েছেন আমাদের সঙ্গে, বলুন। নমস্কার, আপনি রয়েছেন আমাদের সঙ্গে? না, কোনো কারণে যোগাযোগ হয়তো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ডেফিনেটলি আপনাদের স্কুলের প্রজেক্টটা মানে ব্যাপার আইডিয়াটা যদি করা যায় তাহলে সত্যি সেক্ষেত্রে ভালো, যে প্রজেক্ট আমি সামনেই করব। কিন্তু আমি একদম মানে অভিভাবক হিসেবে আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, একজন অভিভাবক মানে অভিভাবকরা যে যাচ্ছেন, উনি যেটা অ্যাডমিটও করলেন, তারা সত্যি কেন যাচ্ছেন? এই ব্যাপারটা যদি নিজেরা করেন, মানে কথার কথা, আপনি ধরুন ছেলের প্রজেক্টটা করছেন, ছেলের সামনে বসেই যদি করেন, আপনিই করে দিচ্ছেন, কিন্তু সে তো তবু বসে কিছুটা শিখছে। এই বিষয়ে আপনার যদি মতামত একটু বলেন। না, উনি যা বলছিলেন পায়েল
যা বলছিলেন সেটা হচ্ছে যে কোয়ালিটি টাইম, আই থিঙ্ক শি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। কোয়ালিটি টাইম একটা স্পেন্ড করা হয়, বাচ্চা একটা শিখলো, সেটা একটা ব্যাপার। এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে ধরুন ক্লাস 11 বা 10, 12 যেখানেই বলুন না কেন, এই যে প্রজেক্টটা যখন করা হচ্ছে প্র্যাকটিক্যালি গিয়ে কিন্তু ওই প্রজেক্টটা থেকে প্রশ্ন হবে। তখন যে এক্সটার্নাল এক্সামিনার আসবেন উনি কিন্তু ওখান থেকে খুঁটিয়ে প্রশ্ন করবেন। কাজেই বাচ্চার যদি ওই প্রজেক্ট সম্বন্ধে ধারণা না থাকে তাহলে সে কিন্তু নম্বরটা সে স্কোর করতে পারবে না। বাবা করে দিন, মা করে দিন, যেই করে দিন, বাচ্চাকে কিন্তু জানতে হবে। তাহলে মানে তার প্রজেক্টটা যে করছে সে যদি তখনই সেটা জেনে নেয় তাহলে তার সময়টা তো ম্যানেজ হচ্ছে। আর একটা কথা যেটা হলো এই যে প্রজেক্ট করার যে টেকনিক, সেগুলো কিন্তু এখন অনেক চ্যানেল হয়েছে যেগুলো বাচ্চাদের খুব ইজিলি মডেল তৈরি করা শেখায় এবং খুব ইন্টারঅ্যাক্টিভ লার্নিং প্রসেসে। মা বাবাদের সেটা কিন্তু এনকারেজ করা উচিত। যেমন অনেক প্রোগ্রামে দেখানো হয় যে কিভাবে বানানো হয়, ছোট ছোট জিনিস দিয়ে কিভাবে সায়েন্টিফিক প্রজেক্টস বানানো হয়। বাচ্চারা যদি ওগুলো দেখতে এনকারেজড হয়, আমরা করে দেওয়ার বদলে ওদের ওই এক্সপোজার গুলো যদি দিই, তাহলে আমার মনে হয় ওরা অনেক বেশি ভালো করবে। মানে নিখুঁত ব্যাপারটা ওদের মধ্যেই চলে আসবে যে কিভাবে বানাবো। হ্যাঁ, আমরা এই দিকটা দেখি না, কিন্তু আমরা বরং করে দেওয়ার চেষ্টা করি এই ব্যাপারটা। আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে যেটা ধরুন মানে ভালো প্রজেক্ট, সবাই যেটা ভালো লাগছে, উনি যেটা বলেছেন যে এক্সিবিশনের জন্য অনেক সময় ওটাকে স্টোর করে রাখা হয়, যদি সেটাও মাথায় রাখি তাহলে ধরুন একটা ক্লাস 3 এর বাচ্চাকে যে প্রজেক্টটা দেওয়া হচ্ছে, একেবারে দারুণ সুন্দর তাজমহলের কথাই যদি ধরি, যদি তাজমহলই দেওয়া হলো এবং সে নিখুঁত তাজমহল বানিয়ে এনেছে, যেটা ক্লাস 3 এর বাচ্চার পক্ষে সম্ভব না, আমার দেখে খুব ভালো লাগছে, আমি অ্যাকসেপ্ট করলাম। কিন্তু সেখানে যদি কোনো টিচার ব্যাপারটাকে রিফিউজ করে যে না এটা তুমি বানাতে পারো না, তুমি তোমার মতো করে বানিয়ে আনো, তাহলে বিষয়টা কি আরেকটু বেটার হয় না? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা এমফাসাইজ করা উচিত টিচারে। মানে যখন প্রজেক্ট আমি দিচ্ছি তখন আমি ক্লিয়ারলি জানবো যে আমার এক্সপেকটেশনটা কি বাচ্চার থেকে, আমি সেই বাচ্চাটা কতটা করতে পারে। এবং মানে আমি যদি লেখার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বাচ্চাটাকে কেউ এঁকে দিয়েছে, লিখে দিয়েছে, রং করে দিয়েছে, যেমন আমরা দেখি বা আপনি যেমন বলছেন, সেক্ষেত্রে আমি তো জানি যে ওই বাচ্চাটার ক্যাপাসিটিটা কি, হ্যাঁ ও কতটা করতে পারবে। কারণ সেক্ষেত্রে যদি ওর খুব ভালো একটা কাজও নিয়ে আসে, সে আমার তখন উচিত যে মানে ওটাকে রিফিউজ করা, ওকে এক্সট্রা টাইম দেওয়া, ঠিক আছে আমি তোমায় সময় দিলাম, তুমি এটা করে নিয়ে এসো। হয়তো সেটা নিখুঁত হবে না, কিন্তু ও এটা শিখবে যে কাজটা আমার এবং আমাকেই করতে হবে। একেবারে একদম সময় শেষ, আমি আপনার কাছ থেকে একদম একটা আউটকাম চাইছি যে সত্যি তাহলে এর সমাধানটা কি করা উচিত বাবা মাদের, এবং অবশ্যই ছেলে মেয়েদের যাতে নিজেদের প্রজেক্ট নিজেরা করতে পারে। আমার যেটা মনে হয় বাচ্চাদের কাছে প্রথমত যেটা দরকার সেটা হলো বাচ্চাদের অনেক একটা গ্রুপ তৈরি করা উচিত বাড়িতে, এবং কোনো মা বা বাবাকে ইনিশিয়েটিভ নিয়ে একদিন একটা মডেল তৈরি করার কথা ওদের শেখাতে হবে। ছোট ছোট জিনিস এগুলো, একটা মানে অনেক রকম খেলাই তো খেলে, মানে ভিডিও গেমের বদলে না হয় একদিন ওরকম খেললো, ওর মধ্যে একটা প্রজেক্ট তৈরি করার ইন্টারেস্ট হবে। আজকাল টেকনোলজি অনেক উন্নত, মানে যে কোনো জায়গাতেই ইউটিউব বা এরকম ধরনের জিনিসপত্র খুললে দেখা যায় কিভাবে মডেল তৈরি করা হচ্ছে। ওরা নিজেরাই একটা গ্রুপ তৈরি করে এগুলো আরম্ভ করবে তৈরি করা। আমরা ছোটবেলায় করতাম যেরকম সায়েন্সের মডেল, এই ব্যাপারটা দিতে হবে মা বাবাদের। স্কুলের প্রজেক্টটা স্কুলের টিচারই তিনি যদি তার ক্লাসের স্টুডেন্টদের যেটা একটা আলাদা যদি সময় বার করা হয় স্কুলে, সেটাই তো আমাদের স্কুলে হয়। সেখানে কিন্তু সেটাই হয় যে আমাদের সব প্রজেক্টই স্কুলে বসে করতে হবে, এবং তার জন্য আমার অ্যাসেসমেন্টের নম্বর আছে, যে তার টিম ওয়ার্ক, তার কোঅপারেশন উইথ ফেলো ফ্রেন্ডস, হ্যাঁ কিভাবে সে কাজটা করছে, সে সবার সঙ্গে অ্যাডজাস্ট করে কাজ করছে কিনা। এবং যেটা আপনাকে জানিয়ে রাখতে পারি আমি, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু ক্লাস 9-এ যখন এভিডেন্স পাঠাতে হয় আমাদের বোর্ডকে, আমাদের কিন্তু ডিভিশন অফ মার্কসটা দিতে হয়। কাজে আমার স্কোপ নেই যে বাচ্চাকে আমি বলবো তুমি বাড়িতে করে এনো, কারণ আমি কি দেখবো, মানে মার্ক করবো কিভাবে। এবং এর মধ্যে যে বাচ্চাদের মধ্যে যে একটা প্রজেক্টটা কি, একটা দল বেঁধে করার কাজ, এবং তখন এক একটা বাচ্চার অনেক রকম ইউনিক আইডিয়া এসে যায়, এরকম করলে ভালো, ওরকম করলে ভালো হয়। এই ব্যাপারগুলোকে খালি মনিটর করা এবং আমাদের কোয়ালিটি টাইম। হ্যাঁ, একটু ফোনটা নিয়ে। নমস্কার, বলুন। হ্যাঁ কোয়েল, আমি ভাস্বতী সেনগুপ্ত বলছি। হ্যাঁ বলুন। সোদপুর থেকে বলছি যে আমার নিজের এখানে বোনের যে বাচ্চাটা আছে নাজিয়া রয়ে গেছে, এবং ও ভয় রয়েছে, ওর মা বাবা বা আমরা যদি কেউ সাহায্য করতে দিচ্ছে না, কেন ওর স্কুলের টিচার বলে দিয়েছেন তোমরা নিজেরা করে, গার্জিয়ান দিয়ে করাবে না। ও হবে, এটা যদি একটু বলো খুব উপকার হবে, ওর মা বাবাও শুনছে কথাটা। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আরো একজন রয়েছে আমাদের সঙ্গে। নমস্কার। হ্যালো, বলুন।
হ্যাঁ, আমি পুলকরণ চৌধুরী গড়িয়া থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আর্ট টিচার, জওহর নবোদয় বিদ্যালয়, জেএনবি, ভারত সরকারের একটা স্কুল, এটা রেসিডেন্সিয়াল স্কুল। আচ্ছা। তো আমার এই লম্বা সার্ভিস লাইফে ঠিক হচ্ছে, আপনাদের এই প্রোগ্রামটার জন্য অনেক ধন্যবাদ। আমি একটু বলার সুযোগ পাচ্ছি, সেটা হচ্ছে কি এই যে ব্যবস্থাটা, এটা খুব বাজে। আমি নিজে একজন আর্ট টিচার হিসাবে বিগত 27 বছর ধরে আমি বাচ্চাদেরকে নিজেদের একসঙ্গে, আপনারা যেটা বলছেন, গ্রুপ করিয়ে বসিয়ে কাজ করাই, নানান ধরনের জিনিস শেখাই, শিখিয়ে এরপরে যখন এরা ভ্যাকেশনে যায় ওদের প্রজেক্ট ক্লাস দিই, এবং আমি প্রেশার অফকোর্স দেই না, কারণ অন্য সাবজেক্টেরও আসে নিশ্চয়ই, কারণ আমার ছেলেও ইয়ের থেকে পাস করে এরপরে অনেক বেরিয়ে গেছে। যাই হোক, একবারই মানে আপনি যেটা বলতে পারছেন, আমি একটু দুঃখিত, আপনাকে আমি আর সময়টা দিতে পারলাম না, কারণ আমাদের নিজেদেরই সময়টা শেষ হয়ে গিয়েছে। তবু আপনাদের আইডিয়াগুলো আমরা পেলাম, এবং এই বিষয়টাই হয়তো আমরা চাইছিলাম যে একটা আউটকাম বেরিয়ে আসুক, যাতে সবাই মিলে ওদের প্রজেক্ট ওরাই যাতে আনন্দ করে করতে পারে, এবং ওদের শেখানো ভালো করে কিভাবে করবে, আনন্দ করে কিভাবে করবে, সেইটারই একটা কোথাও সমাধান বার করার আমরা চেষ্টা করলাম আজকে আমাদের অফবিট দিয়ে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আপাতত এখানে শেষ করছি আজকের অফবিট। সঙ্গে থাকুন 24 ঘন্টা।